ধরুন আজকে যেটা প্রশ্ন হচ্ছে যে আজকে শিল্প ধর্মঘট এবং শ্রমিকদের আজকে একটা ধর্মঘট ছিল এবং বামেরা পূর্ণ সমর্থ মানে বামেদেরই বেশিরভাগ মানে এই ধর্মঘটে সামিল হয়েছেন। সেখানে আমরা কিন্তু আজকে গতকালকে দেখলাম মমতা ব্যানার্জি স্পষ্ট বলে দিয়েছেন যারা অফিসে না আসবেন তাদের স্যালারি কাটবে। মানে মমতা ব্যানার্জি কি তাহলে আপনাদের শরীর মানে এই যে পুরো একটা ইন্ডিয়া যে জোট সেই জোটে নেই? দেখুন, প্রথমত আজকে গোটা দেশ জুড়ে সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হলো বা সাধারণ ধর্মঘট সফল হলো। এই দিনের শেষ লগ্নে এসে সাধারণ ধর্মঘট সফল হলো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা এই ধর্মঘটকে শুধুমাত্র শিল্প ধর্মঘট, শিল্পাঞ্চলের এলাকার মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম। কারণ আমরা শিক্ষার স্বার্থে, শ্রমিকের স্বার্থে, কৃষকের স্বার্থে আমরা লড়াই করেছি, লড়াই করব, আগামী দিনেও লড়াই করছি। এই ধর্মঘটটা সাধারণত কৃষক এবং শ্রমিকের ধর্মঘট। আমরা বামপন্থীরা কৃষক এবং শ্রমিককে মনে করি এই ভারতবর্ষ কৃষি নির্ভর ভারতবর্ষ। কৃষকের স্বার্থ, শ্রমিকের স্বার্থকে অগ্রাহ্য করে, উপেক্ষা করে কখনোই একটা রাষ্ট্র, একটা দেশ চলতে পারে না। যেখানে আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রের মোদী সরকার সাম্রাজ্যবাদীদের হাতে, পুঁজিপতিদের হাতে, আম্বানি এবং আদানিদের হাতে দেশটাকে বিক্রি করে দেওয়ার একটা পরিকল্পনা করছে, চক্রান্ত করছে, সেই মোদী সরকারের চক্রান্তের বিরুদ্ধে দেশের শ্রমিকরা, দেশের কৃষকরা এককাট্টা হয়ে আজকের ধর্মঘট সফল করেছেন। আমরা দেশের মানুষকে একসঙ্গে প্রত্যেককে লাল সালাম জানাবো যারা এই ধর্মঘটে অংশগ্রহণ করেছেন, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই ধর্মঘট সফল করেছেন। মানুষ মনে করেছেন যে এই ধর্মঘটটা অংশগ্রহণ করা উচিত, এই ধর্মঘট সফল করা উচিত, সেই জন্য বাংলাতেও বিক্ষিপ্তভাবে সফল হয়েছে। এবং সর্বত্র বাংলার প্রত্যেকটা কারখানার চাবি মূলত আজকে শ্রমিকদের হাতে ছিল। আজকে কারখানার তালা খোলেনি, কারখানার তালা বন্ধ ছিল, শিল্প বন্ধ ছিল। একদিন শিল্প বন্ধ রেখে কেন্দ্রের মোদী সরকারকে বার্তা দেওয়া হলো, যদি কোনো রকম ভাবে শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল না করা হয়, এই আম্বানি এবং আদানিদের স্বার্থে যে শ্রম কোড তৈরি করা হয়েছে, সংবিধান বিরোধী, আইন বিরোধী শ্রম কোড তৈরি করা হয়েছে, এই শ্রম কোড বাতিলের স্বার্থে, আম্বানি এবং আদানিদের শ্রম কোড বাতিলের স্বার্থে দেশের কৃষক শ্রমিকের বিরুদ্ধে যে আইন তৈরি করা হয়েছে সেই আইন অবিলম্বে বাতিল করতে হবে। সেই বাতিলের পক্ষে দাবিতে এই ধর্মঘট সফল হয়েছে। সুতরাং আগামী দিনে যদি আইন বাতিল না করা হয়, শ্রম কোড বাতিল না করা হয়, গোটা দেশ জুড়ে আরো তীব্র আন্দোলন তৈরি হবে। রাস্তার লড়াই রাস্তাতেই আমরা লড়ে নেব। সুতরাং আমরা বামপন্থীরা কৃষক এবং শ্রমিকের সাথে ছিলাম, আছি, থাকবো। সমাজের সর্বস্তরের পেশাজীবী মানুষের সঙ্গে আমরা আছি। কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, প্রত্যেকটা মানুষের সঙ্গে আমরা আছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, নরেন্দ্র মোদী যেমন শ্রমিকদেরকে ভয় পাচ্ছেন, কৃষকদেরকে যেমন ভয় পাচ্ছেন, ঠিক একইভাবে নরেন্দ্র মোদীর বান্ধবী, নরেন্দ্র মোদীর বোন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদীর খুব প্রিয় কাছের একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও ভয় পাচ্ছেন বামপন্থীদেরকে, কৃষককে এবং শ্রমিককে। সেই জন্য আজকের জন্য অর্ডার দিয়েছে, যখনই ধর্মঘট হয়, যখনই ভারত বন্ধ হয়, উনি অর্ডার দেন। কি অর্ডার দেন? যে না, আজকে অফিসে আসলে একদিনের বেতন কাটা দেবো। আর আপনারা খবর নিয়ে দেখবেন, আপনারা আরো ভালো জানেন, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিম ভাত দিবস হয়, 21শে জুলাই হয় না, সেদিন দেখবেন ওদের বরং অঘোষিত ছুটি ঘোষণা করে দেওয়া হয়। অঘোষিত ছুটি ঘোষণা করে দেওয়া হয়, ঘোষিত না। যদি ওই দিনকে সরকারি কর্মচারীরা যদি 21শে জুলাইয়ের মঞ্চে বা ওই সভাস্থলে অংশগ্রহণ করে, ওদেরকে বরং এক্সট্রা কিছু বোনাস দেওয়া হয়, আমার ধারণা। আর এই ধর্মঘটে যদি না আসে, তখন বেতন কেটে নেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে কাঁপুনি শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের, শ্রমিকদের ভয় পাচ্ছেন। যতই ভয় পাক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়কে বৃদ্ধি করব। আমরা বামপন্থীরা কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, চিকিৎসক, আইনজীবী, শিক্ষক, অধ্যাপক, সাংবাদিক, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদীর বুকে কাঁপুনি তৈরি করব। সেদিকেতেই দেশ এগিয়ে যাচ্ছে, বাংলা এগিয়ে যাচ্ছে। আগামী দিনে আমরা বামপন্থীরা বুক চিতিয়ে লড়াই করব এই সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ বিজেপির বিরুদ্ধে, দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে, ধান্দাবাজ তৃণমূলের বিরুদ্ধে। বলছি 2026-এ আপনারা তো সেভাবে জোট করতেই পারলেন না কংগ্রেসের সাথে, মানে মূল একটা বড় দল যেটা সর্বভারতীয় কংগ্রেসের দল, তার সাথে কোনো জোটই হলো না। দেখুন, আমরাও বিশ্বাস করি, আমরাও মনে করি
আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি সত্যকে সত্য কথা বলতে খুব পছন্দ করি দাদা। কংগ্রেস জাতীয় দল, ভারতবর্ষের নিরিখে বিজেপির বিকল্প অবশ্যই কংগ্রেস, বামপন্থীরাও আছেন অবশ্যই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমরা এটাও জানি যে পশ্চিমবঙ্গের মাটিতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে কংগ্রেসের সেরকম কোনো ভূমিকা নেই, অবশ্যই আছে, সেরকম কোনো নেই, এবং কংগ্রেসের সেরকম কোনো ভবিষ্যৎও নেই। এবার কংগ্রেসের কর্মীরা, কংগ্রেসের সমর্থকরা, তাদের মনোভাব, তাদের মানসিকতা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। দেখুন, একটা রাজনৈতিক দলের সম্পদ কারা? একটা রাজনৈতিক দলের সম্পদ হলো সেই দলের কর্মী এবং সমর্থকরা। কংগ্রেসের সম্পদ কংগ্রেসের কর্মী সমর্থকরা, বামেদের সম্পদ বামেদের কর্মী সমর্থকরা, তৃণমূলের সম্পদ বিজেপির সম্পদ তাদের কর্মী সমর্থকরা। সুতরাং কংগ্রেসের সম্পদ যখন কর্মী সমর্থকরা, তাহলে কর্মী সমর্থকদের মানসিকতা, মনোভাব উপলব্ধি করতে হবে। তারা কি চাইছে সেটা দেখতে হবে। তাদের চাওয়া পাওয়ার উপর নির্ভর করছে যে কংগ্রেস, তার হাইকমান্ড, তার রাজ্য নেতৃত্ব, তার প্রদেশ নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবেন। সুতরাং কংগ্রেসের কর্মী সমর্থকদের ভাবনা চিন্তার বাইরে গিয়ে হাইকমান্ড কি নির্দেশ দিল, আর এখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর বাবু কি সিদ্ধান্ত নিলেন, এই একক সিদ্ধান্ত, এতে করে আমার মনে হয় কংগ্রেস কর্মীদের আবেগে আঘাত হচ্ছে, কংগ্রেস কর্মীদের মানসিকতা ভেঙে যাচ্ছে, এবং কংগ্রেস কর্মীদের সমর্থকদের যে বিজেপি বিরোধী এবং তৃণমূল বিরোধী যে মনোভাব, সেই মনোভাবে কোথাও একটা ধাক্কা খাচ্ছে। এই কংগ্রেস যে একা চলার সিদ্ধান্তটা নিয়েছেন, আপনারা ফিল্ডে গিয়ে বুমটা ধরুন মানুষের মুখের সামনে, জানতে পারবেন কংগ্রেসের কর্মী সমর্থকরা মনক্ষুণ্ণ হয়েছেন প্রদেশ নেতৃত্বের ওপর। সুতরাং আগামী দিনে বামপন্থীদের নেতৃত্বে, বামেদের, আবারও বলছি, বামেদের নেতৃত্বে, আইএসএফ এর নেতৃত্বে, এবং বাম আইএসএফ যদি আরো কোনো ব্যক্তি, আরো কোনো দল একসঙ্গে আসেন, তাদের নেতৃত্বে যেটা মানে নির্বাচনে লড়াই হবে, সেই নেতৃত্ব, সেই জোটটা আগামী দিনে খুব ভালো লড়াই করবে। কে থাকলো আর কে গেল এটা বড় কথা না। বামেরাই আছে, বাম ফ্রন্ট বা বামপন্থীরা এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বিকল্প শক্তি হিসেবে মানুষের মনে মানে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। শুধু নির্বাচনটা আসতে দিন। কিন্তু যদি ভোটটা ভোটের মতো হয়, আবারও বলছি, যদি নির্বাচনটা নির্বাচনের মতো হয়, যদি 2011 সালের মতো নির্বাচন হয়, তাহলে 26-এর নির্বাচনে তৃণমূল হারবে আর বিজেপি বিদায় হবে। সুতরাং এর বাইরে আর কিছু হবে না। একটা বিকল্প বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ সরকার বাংলাতে ক্ষমতাতে আসবে। কিন্তু কিন্তু যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, যেমন হুমায়ুন কবির, তাদের সাথে আপনারা যে সংগঠন মানে অ্যালায়েন্স করছেন, এটা কি ঠিক করছেন? আমরা ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে, আমরা ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে। আমরা মনে করি রাষ্ট্রের কোনো ধর্ম নেই, আর ধর্ম কোনো রাষ্ট্রের না। আমরা বামপন্থীরা মনে করি যে রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্ম নেই। সুতরাং মানুষ তার নিজের ধর্ম পালন করবেন। মুসলমান মসজিদে গিয়ে নামাজ পড়বেন, হিন্দু মন্দিরে গিয়ে পূজা অর্চনা করবেন, খ্রিস্টানরা চার্চে যাবেন, এটা স্বাভাবিক। আমরা বরং যদি কোনো মুসলমান মসজিদে গিয়ে নামাজ পড়তে বাধাপ্রাপ্ত হন, যদি কোনো হিন্দু মন্দিরে গিয়ে পুজো করতে বাধাপ্রাপ্ত হন, আমরা বামপন্থীরা তাদের হয়ে, তাদের সপক্ষে লড়াই করব। তার কারণ আমরা মনে করি প্রত্যেকটা নাগরিকের ধর্মাচরণের অধিকার, মৌলিক অধিকার, নাগরিকের মৌলিক অধিকার রক্ষার্থে লড়াই করতে বামপন্থীরা একমাত্র লড়াই করব বা লড়াই করছি। কিন্তু আমরা কখনোই ধর্মটাকে রাজনীতির মাঠে এনে এটার পক্ষপাতী আমরা নই। সে হুমায়ুন কবির হোক, সে যেই হোক না কেন, নওশাদ সিদ্দিকী আইএসএফ এর নেতা, আইএসএফ এর বিধায়ক, কখনো দেখেছেন আপনারা? 5 বছর হয়ে গেল নওশাদ সিদ্দিকী বিধায়ক, একবারও দেখেছেন কোনো একটা বাইট শোনাতে পারবে? শুধু মুসলমানদের হয়ে কথা বলছেন, দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। হুমায়ুন কবিরকে নিয়ে প্রশ্ন উঠছে, আপনারা মরার আগেই ভূত হয়ে যাচ্ছেন। এই সাংবাদিকদের একটা কথা খুব আমার মানে, আপনারা মরার আগেই ভূত হয়ে যান। মানুষ তো মরে ভূত হয়, আপনারা মরার আগেই ভূত হয়ে যাচ্ছেন। হুমায়ুন কবির তো কয়েক মাস আগে বলেছিলেন যে আমরা 70% মুসলমান, মুর্শিদাবাদে 30% হিন্দু, আমরা কেটে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবো। তখন তো আপনারা খবর সেরকম ভাবে করলেন না, তখন তো তৃণমূলের বিরুদ্ধে করলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়ে হুমায়ুন কবির গরম গরম বক্তব্য দিলেন। আমাদের কমরেড, আমাদের রাজ্য নেতৃত্ব মোহাম্মদ সেলিম যখন হুমায়ুনের সঙ্গে কথা বললেন, হুমায়ুনের মতো ব্যক্তি প্রকাশ্য সভাতে ক্ষমা চাইলেন, ভুল স্বীকার করলেন। সুতরাং আমরা বামপন্থীরাই পারি মানুষের মানসিকতার বদল ঘটাতে।
সাম্প্রদায়িক মানসিকতা থেকে আমরা ধর্মনিরপেক্ষ মানসিকতাতে অবস্থানতে আমরা স্পষ্ট করাতে পারলাম। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে হুমায়ুন কবির ভুল স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। কেন করলেন? এতদিন তো করলেন না। মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করার পরেই সব ক্ষমা চাইলেন। তাহলে আমরা পেরেছি, আমরাই পারবো এই বাংলার, এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে। যারা যারা সাম্প্রদায়িক মানসিকতা নিয়ে চলছে, তাদের সাম্প্রদায়িক মানসিকতার বদল ঘটাতে আমরা বামপন্থীরা একমাত্র পারি। আপনারা হাইজ্যাক করে তুলে নিলেন, মানে এ যাচ্ছিল অন্য হাইজ্যাকের কোনো গল্প আমাদের কাছে নেই। চলে এলেন আপনাদের। ওই হাইজ্যাক, রাজনীতিতে হাইজ্যাকের কোনো গল্প আমরা মনে করি না। আমরা মনে করি যে রাজনীতি হচ্ছে একটা এমন জিনিস যেখানে মানুষ তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নেবেন। মানুষ তার ব্যক্তি জীবন, তার কাজ নেই, তার ছেলেটার চাকরি নেই, তার বাচ্চা ছেলেটা স্কুলে পড়াশোনা করতে পারছে না, স্কুলে শিক্ষক নেই, খাবার পাচ্ছেন না, এই সমস্ত যে জিনিসগুলো, যে মৌলিক চাহিদাগুলো, মৌলিক দাবিগুলো, সেগুলোর পরিপ্রেক্ষিতে মানুষ তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে, মিষ্টি অভিজ্ঞতা হোক আর তিক্ত অভিজ্ঞতা হোক, এই মিষ্টি এবং তিক্ত অভিজ্ঞতার সংমিশ্রণে মানুষ সিদ্ধান্ত নেবেন। সুতরাং এই হাইজ্যাক করে নেওয়া, এইসবের কোনো স্থান রাজনীতির ক্ষেত্রে অন্তত নেই। এই হাইজ্যাক শব্দটা তৃণমূল এবং বিজেপির ক্ষেত্রে খুব শোভা পায়, কারণ ওদের এমএলএরা এই পালিয়ে যায় হাইজ্যাক করে নেয়। ওরা হোটেল ভাড়া করে, 5 স্টার হোটেল, 10 স্টার হোটেল ভাড়া করে লুকিয়ে লুকিয়ে রাখেন। এই হাইজ্যাকের সঙ্গে আমাদের কোনো সব। আমার শেষ প্রশ্ন, 2026 ইলেকশনে পার্সেন্টেজের হিসাবে কি বাড়বে আমাদের ভোট? পার্সেন্টেজ শুধু না, 2026-এর নির্বাচনে আমরা আসন সংখ্যা বাড়বে কিনা এই কথাটা বলছি না। আমরা মনে করছি যে বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্ম নিরপেক্ষ শক্তির নেতৃত্বে যে শক্তিটা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, সেই শক্তিটা আগামী দিনে 26-এর নির্বাচনে অভূতপূর্ব, অপ্রত্যাশিত রেজাল্ট করবে। সেই শক্তিটা হয়তো সরকারও গঠন করতে পারে। আমরা দুর্দান্ত রেজাল্ট করব, মানুষের মন থেকে আমাদের কাছে আভাস আসছে, আমরা বুঝতে পারছি। শুধু শতাংশের নিরিখে না, আমরা আসনের নিরিখেতেও যথেষ্ট ভালো রেজাল্ট করব, আমাদেরকে মানুষ আভাস দিচ্ছে। কজনকে দেখতে পাবো বিধানসভায়? ওই রকম ভাবে তো আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি ব্যক্তি শেখ বাবুলাল, আমি একজন সিপিআইএম এর কর্মী, একজন সমর্থক। আমি রাজ্যের নেতাও নই, আমি জেলার নেতাও নই। আমরা কর্মী, আমরা সমর্থক। কর্মী হিসাবে আমরা বামেদের কর্মী হিসাবে গর্বিত। সুতরাং আমি এখান থেকে হাইকোর্ট পাড়া থেকে দাঁড়িয়ে বলে দেবো কটা সিট পাবে বা কারা পাবে, এটা বলাটা বুদ্ধিমানের কাজ হবে না, এটা অনুচিত। আমি সেই বিষয়ে বলছি না। তবে আশা করছি, মানুষের মেজাজ, মানুষের আভাস দেখে বুঝতে পারছি যথেষ্ট ভাবে রেজাল্ট করবে বামপন্থীরা। আমাদের নেতৃত্বে যে শক্তিরা লড়াই করবে, বাম, আইএসএফ সহ আরো যারা ভালো রেজাল্ট করবে, সেটা বলতে পারি।